মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির MIST সিভিল সিক্স সেমিস্টারের সকল স্টুডেন্টদেরকে আজকে ডিজাইন অফ স্ট্রাকচার 1 ক্লাসে শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা আর্টিকেল 7.8 পড়েছিলাম। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 7 এর আর্টিকেল 7.9। আজকের ক্লাসটা পরিচালনা করব আমি মোহাম্মদ আবুল উমার, সিনিয়র লেকচারার and head of the department of architecture and department of civil architecture। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল পর্বে। তাহলে আজকে আমরা দেখব মূলত একটি আয়তাকার অবিচ্ছিন্ন বিম কিভাবে ডিজাইন করে, অর্থাৎ এর একটা নাম হলো ফুললি কন্টিনিউয়াস রেক্ট্যাঙ্গুলার বিম। এই ফুললি কন্টিনিউয়াস রেক্ট্যাঙ্গুলার বিম কিভাবে ডিজাইন করে এটা আমরা দেখব। তো মূলত আমি আজকে ম্যাথ করাইতে চাচ্ছি না, আমি জাস্ট গত ক্লাসের ম্যাথের সাথে আজকের ক্লাসের ম্যাথের পার্থক্যটা কোথায় সেই অংশটুকু যদি আমি দেখাই দিতে পারি তাহলে মেবি তোমরা ম্যাথটা ধরতে পারবা এবং করতে পারবা। মূলত তোমাদের বেশি অঙ্ক করার প্রয়োজন নাই, তোমরা একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের পার্থক্য কোথায় শুধু এতটুকু যদি বের করতে পারো তাহলে তোমরা ম্যাথগুলো খুব সহজেই করতে পারবে এবং মনে রাখতে পারবে। আজকে আমরা দেখব উদাহরণ 7.9। একটি সম্পূর্ণ অবিচ্ছিন্ন আয়তাকার বিমের স্প্যান হইল 6 মিটার। আমি যদি বিমটা অঙ্কন করি, আয়তাকার বিম আয়তাকার বিমের স্প্যান হলো আয়তাকার বিমের স্প্যান হইল 6 মিটার, হইল সাপোর্ট। এখন আমরা আজকে যে বিমটা ডিজাইন করব, গত ক্লাসে আমরা করছিলাম একটি সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম ডিজাইন। আজকে আমরা করব অবিচ্ছিন্ন বিম ডিজাইন। গত ক্লাসে আমরা করছিলাম আংশিক অবিচ্ছিন্ন। তাহলে আংশিক অবিচ্ছিন্ন বলতে গত ক্লাসে আমরা করছিলাম এই বিম আর এই বিম, এই দুইটা বিম ডিজাইন করছিলাম। আজকে আমরা মূলত করব এই বিমটা ডিজাইন। আজকে আমরা মূলত করব এই বিমটা ডিজাইন করব। তাহলে এই বিমটাকে বলা হচ্ছে ফুললি কন্টিনিউয়াস বিম। এই বিমটার এই পাশে এবং এই পাশে দুইটা আলাদা বিম আছে, যার কারণে এই বিমটাকে বলা হচ্ছে ফুললি কন্টিনিউয়াস। এদিকেও কন্টিনিউয়াস, এদিকেও কন্টিনিউয়াস আছে। তাহলে আজকে আমরা এই বিমটা ডিজাইন করব। এখানে লেখা আছে এটা 6 মিটার, 6 মিটার দেওয়া আছে। কালারটা চেঞ্জ করব। তাহলে এখান থেকে এর দূরত্ব হলো 6 মিটার, হলো 6 মিটার। এখন বিমটির উপর নিজস্ব ওজন ছাড়া, নিজস্ব ওজন বিমটির উপর নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটার দৈর্ঘ্যে 1200 কেজি ওজন সমভাবে বিস্তৃত। তার মানে বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্যে এখান থেকে লোড এভাবে সমভাবে বিস্তৃত আছে। যদি দেখি লোডগুলো বিস্তৃত আছে, সমভাবে বিস্তৃত আছে। ছোট হাতের ডব্লিউ বিস্তৃত মানে ছোট হাতের ডব্লিউ দেওয়া আছে 1200 কেজি আর মিটার।
তাহলে 1200 কেজি পার মিটার লোড এটার উপর সমবাহ বিস্তৃত আছে। এখন আমাদেরকে বিমটা ডিজাইন করতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে কি কি তথ্যগুলো দেওয়া আছে, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তথ্যগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন তথ্যগুলো কি দেওয়া আছে এগুলো দেখার বিষয়। আমরা যদি একটু পড়ি, আমরা এখানে দেখব যে তথ্যগুলো দেওয়া আছে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু 210, এফ এস দেওয়া আছে, এফ বি দেওয়া আছে, এবং কনক্রিটের ইউনিট ওয়েট প্রতি ঘনমিটারে একক ওজন দেওয়া আছে 2400 কেজি। তাহলে এখানে দেওয়া নাই কি কি, এটা আমাদের বের করতে হবে। এফ প্রাইম সি দেওয়া নাই, আমরা দেখতেছি এফ প্রাইম সি নাই, তারপরে দি বি নাই, বিসি, বি বলতে বিসি নাই, বি অ্যালাউবল নাই, বি অ্যালাউবল নাই, এবং গত ক্লাসে আমরা দেখছি ইউ অ্যালাউবলও নাই। জিনিসগুলো আমাদের বের করতে হবে। তাহলে এফ সি সমান আমরা সূত্র জানি, এফ সি সূত্র আমরা কি জানি, এফ সি ইজ ইকুয়াল টু 0.45 root over 0.45 F prime C, 0.45 F prime C। তাহলে এই সূত্রটা আমরা জানলাম। এখন আমরা ডিজাইন লোড কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমরা শিখব। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। এটা যে বিমের প্রথমে মোট গভীরতা ধরতে হবে, বিমের প্রস্থ ধরতে হবে। বিমের আমরা জানি বিমের গভীরতা স্প্যান দৈর্ঘ্যের স্প্যানের মোট গভীরতা স্প্যানের 1/12 থেকে 1/10 অংশ ধরা হয়। বিমের মোট গভীরতা তার স্প্যানের 1/12 থেকে মোট গভীরতা বিম স্প্যানের 1/12 অংশ থেকে 1/10 অংশ ধরা হয়। তাহলে আমরা এটাকে গত ক্লাসে কিভাবে ক্যালকুলেশন করে আমরা দেখেছি। তাহলে স্প্যান যদি হয় 1/12 is equal to ইন্টু বিমের দৈর্ঘ্য তো 6 মিটার মানে 600 সেন্টিমিটার। তাহলে 600 সেন্টিমিটার, তাহলে যদি আমরা কাটাকাটি করি কি দাঁড়াবে, 12 ইন্টু 600, যদি 5 12 60, এটা আসবে 50 সেন্টিমিটার। তাহলে এখন যদি 1/10 হয় তাহলে 1/10 তাহলে 60 সেন্টিমিটার হবে। তাহলে 50 থেকে 60 এর ভিতরে একটা মান আমার ধরলেই চলবে। তা আমরা এখানে দেখতেছি তারা ধরছে 50 থেকে 60 সেন্টিমিটার। তাহলে তারা ধরছে কত, 50 সেন্টিমিটার গভীরতা ধরছে 50 সেন্টিমিটার, এবং বিমের প্রস্থ ধরছে 25 সেন্টিমিটার। প্রস্থ কত ধরা হয়েছে, 25 সেন্টিমিটার। তাহলে বিমটির আমার নিজস্ব ওজন, বিমের উপর নিজস্ব ওজন ছাড়া যেহেতু বলা আছে নিজস্ব ওজন বের করতে হবে। তাহলে নিজস্ব ওজন প্রতি মিটারে বের করছি। গত ক্লাসে আমরা মোট ওজন বের করছিলাম, টোটাল বড় হাতে ডব্লিউ বের করছিলাম, যার কারণে টোটাল দূরত্ব দিয়ে গুণ করছি। আজকে এরা বের করতেছে, আজকে আমরা যেভাবে বের করবো সেটা হলো ছোট হাতে ডব্লিউ। তোমরা এভাবেও করতে পারো, গত ক্লাসে যেভাবে করাইছি সেভাবেও করতে পারো। তাহলে ছোট হাতে ডব্লিউ আমরা আজকে এভাবে করবো। তাহলে 1.5 ইন্টু 0.25 মানে হলো 50, তার গভীরতা সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলাম, 25 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলাম, যেহেতু প্রতি একক ঘনমিটারে ইউনিট ওয়েট দেওয়া আছে কনক্রিটের। তাহলে তো পাইলাম বিমের উপর আরোপিত ওজন দেওয়া আছে 1200 কেজি। এই কারণে আমরা এটাকেও অ্যাড করে নিলাম। তাহলে মোট ওজন আমরা ডব্লিউ পাইলাম, ছোট হাতের ডব্লিউ পাইলাম। এখন 2 নম্বর স্টেপ,
তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স এর সূত্র কি? গত ক্লাসে আমরা দেখছিলাম ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ছিল সেমি কন্টিনিউয়াস বিমের জন্য দুইটা, বিচ্ছিন্ন প্রান্তে একটা আর অবিচ্ছিন্ন প্রান্তে একটা। যেটা আমরা শিখছিলাম, তোমরা তোমাদের বই খাতা নিলে সহজেই কম্পেয়ার করতে পারবা। গত ক্লাসে আমরা যে ম্যাথটা করেছি সেটা নিলে কম্পেয়ার করতে পারবা। এখানে ভি ইজ ইকুয়াল টু আমরা পাইছি বিচ্ছিন্ন প্রান্তের শেয়ার ফোর্স ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম 0.4 বড় হাতের ডব্লিউ, ঠিক আছে, 0.4 বড় হাতের ডব্লিউ। আর এখানে পাইছিলাম অবিচ্ছিন্ন প্রান্তে 0.6 বড় হাতের ডব্লিউ। এখন আমরা যেহেতু ছোট হাতের ডব্লিউ ব্যবহার করতেছি, এখানে ছোট হাতের ডব্লিউ লিখে এল দ্বারা গুণ দিতে হবে। ছোট হাতের ডব্লিউ লিখে এল দ্বারা গুণ দিতে হবে। 0.4 ডব্লিউ তোমরা এভাবেও করতে পারো। আচ্ছা, যদি এভাবে করি আজকের বিমটার জন্য কি হবে? আজকের বিমটার বিম হবে সাধারণভাবে স্থাপিত বিমের মতোই শিয়ার ফোর্স বি ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু ছোট হাতের ডব্লিউ বের করছি, ছোট হাতের ডব্লিউ ডিভাইডেড বাই 2 ইন্টু এল দিতে হবে। ছোট হাতের ডব্লিউ দিলে এল দিতে হবে। আর তোমরা আগের মতো করে করলে তোমরা এখানে বড় হাতের ডব্লিউ ডিভাইডেড বাই 2 এটাও লিখতে পারো। তাহলে সেটা কেন? অর্থাৎ এই দুইটা সাপোর্টই এর অর্ধেক লোড এই সাপোর্ট নেবে, এর অর্ধেক লোড এই সাপোর্ট নেবে। তাহলে অর্ধেক লোড এই সাপোর্ট নিলে আমরা এটাকে বলি যে টোটাল ডব্লিউ। তাহলে আমরা পাইলাম বড় হাতের ডব্লিউ ভাগ 2। এটা আমরা গত ক্লাসের মতো করতে পারি। তার মানে অর্ধেক লোড এই সাপোর্ট নেবে, অর্ধেক লোড এই সাপোর্ট নেবে। তাহলে এই সাপোর্ট অর্ধেক নিতে হলে ছোট হাতের ডব্লিউ ইন্টু এল, এটা হইলো টোটাল লোড, ইন্টু এল নিলে টোটাল লোড ডিভাইডেড বাই 2 দিলে অর্ধেক লোড চলে আসলো, ডব্লিউ এল ভাগ 2 এভাবে। তাহলে এটা তোমরা করতে পারবা। ডব্লিউ মোট ওজন, এল আমরা 6 মিটার ডিভাইড বাই 2 এত কেজি। 3 নম্বর স্টেপটা যদি দেখি, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কিভাবে নির্ণয় করা হয়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। ওকে, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের গত ক্লাসে আমরা সূত্র পাইছিলাম এম ইজ ইকুয়াল টু ডব্লিউ বড় হাতের ডব্লিউ ইন্টু এল ডিভাইডেড বাই 10। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। বড় হাতের ডব্লিউ দিলে এল একটা, আর যদি ছোট হাতের ডব্লিউ এখানে আমি ইউজ করি তাহলে আমি বলছিলাম এখানে এল স্কোয়ার দিতে হবে, ডব্লিউ এল স্কোয়ার ভাগ 10 যদি আমি ছোট হাতের ডব্লিউ ইউজ করি। তো আজকে আমরা যে বিমটা, এই বিমটার জন্য বেন্ডিং মোমেন্টের সূত্র হবে, আজকের জন্য বেন্ডিং মোমেন্টের সূত্র হবে আমার ছোট হাতের ডব্লিউ এল স্কোয়ার ভাগ 12, ডব্লিউ এল স্কোয়ার ভাগ 12। তাহলে ডব্লিউ এল স্কোয়ার ভাগ যদি 12 আমি ইউজ করি তাহলে কি হবে? আমরা এখানে মান বসায় দিব, ডব্লিউ এল এর মান 6, তাহলে এত কেজি 100 দিয়ে গুণ দিয়ে কেজি মিটারে আসবে। যদি এল এর মান তুমি মিটারে সেন্টিমিটারে বসাও তাহলে সরাসরি সেন্টিমিটারে আসবে, আর মিটারে বসাইলে সরাসরি মিটারে আসবে। তাহলে এখানে তারা মিটারে বসাইয়া সেন্টিমিটার 100 দ্বারা গুণ দিছে। আচ্ছা, ভীমের গভীরতা গত ক্লাসে যে স্টেপটা ছিল একই স্টেপ একই সূত্র। এখানে জাস্ট আমাদের হাফ অফ এফ সি জে কে আর এর মান ছিল, কিন্তু আমাদের এফ সির মান প্রশ্নে দেওয়া ছিল না। এটা আমি দেখাই দিয়েছিলাম প্রথমেই যে এফ সি ইজ ইকুয়াল টু 0.45 এফ প্রাইম সি, এই যে এখানে আমি লিখে দিয়েছিলাম। তাহলে এফ সিটা আমরা পেলাম, এখানে বসে দিব যে
এফএস ভাগ এফসি এই সূত্র আমাদের আগের সূত্র, কে এর সূত্র আমাদের আগের সূত্র, আর আমরা বের করতে পারলাম এখানে মানগুলো বসায় দেওয়া। তাহলে ডি আগের সূত্র ইফেক্টিভ ডেপথ বা কার্যকরী গভীরতা, কার্যকরী গভীরতা ইজ ইকুয়াল টু 33.5 সেন্টিমিটার আমরা পাই। এখন এটার সাথে আমরা মোট কভারিংটা যদি আমরা যোগ করি, তাহলে মোট কভারিং আর কভারটা যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল ডি পাবো, বড় হাতের ডি পাবো। তাহলে কভার যদি আমরা গত ক্লাসে ধরছি 6 সেন্টিমিটার, তোমরা 6 ধরতে পারো, 6.5 ধরতে পারো, এখানে 6.5 ধরছে কভারিং, তাহলে দুটো যোগ করে 40 সেন্টিমিটার। তাহলে বড় হাতের ডি আসতেছে 40, কিন্তু আমরা প্রথম যে বড় হাতের ডি ধরছিলাম সেটা ছিল কত? বড় হাতের ডি ছিল 50 সেন্টিমিটার। তাহলে যদি 50 সেন্টিমিটার হয়, এখন আমরা পাইলাম যে 40 সেন্টিমিটার হইলে আমার হচ্ছে, তার মানে আমরা নিরাপদ আছি, ঠিক আছে। এখন নেক্সট স্টেপটা হইলো আমাদের রডের টান, রডের ক্ষেত্রফল নির্ণয়। এটা গত ক্লাসে যে স্টেপটা ছিল, একই স্টেপ একই সূত্র, তোমরা এটা নিজেরাই পারবা। মোমেন্ট দেওয়া আছে, এফএস দেওয়া আছে, জেডি দেওয়া আছে, তাহলে এখানে বসায় দিলে বের হয়ে যাবে এত সেন্টিমিটার স্কয়ার। এখন এখানে কত হলো, কত রড ব্যবহার করবে। এখানে তারা ব্যবহার করছে দুইটা 22 মিলিমিটার ডায়ার রড, দুইটা 19 মিলিমিটার ডায়ার। এই দুইটার ক্ষেত্রফল আমরা যদি যোগ করি, অর্থাৎ পাই ডি স্কয়ার ভাগ 4 করলে পাই ডি, ডি হলো রডের ডায়া, 22 মিলিমিটার মানে 2.2 সেন্টিমিটার বসাবো তোমরা। বসাইয়া 2 দ্বারা গুণ দিলে দুইটা রডের ক্ষেত্রফল হবে। আবার 19, এখানে ডি এর মান 19 বসাইয়া 2 দ্বারা গুণ দিলে দুইটা 19 মিলিমিটার রডের ক্ষেত্রফল পাই। দুইটা যোগ করলে অবশ্যই 22.26 সেন্টিমিটার স্কয়ার এখানকার ক্ষেত্রফল হচ্ছে বড় অথবা সমান হতে হবে, ছোট দেওয়া যাবে না। তাইলে 12.27 আসলো সেন্টিমিটার স্কয়ার। তাইলে আমরা দেখলাম 12.26 থেকে একটু বড় আছে, তাহলে এটা ওকে, নিরাপদ। রডটাও দিলাম নিরাপদে। এটা কিন্তু আমার মেইন রেইনফোর্সমেন্ট, এটা মনে রাখতে হবে। টান রড 5 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে শেয়ার পীড়ন নিরীক্ষা, এটা আমাদের গত ক্লাসের যে স্টেপ ছিল সেই স্টেপের মতোই। এখানে ছোট হাতের শেয়ার স্ট্রেস ভি ইজ ইকুয়াল টু, বা শেয়ার পীড়ন ভি ইজ ইকুয়াল টু, এটাকে ছোট হাতের ভি আমরা লিখতে পারি, ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু বিসি আর, ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু বিসিআর। বিসিআর হলো ক্রিটিক্যাল শেয়ার পীড়ন, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। বিসিআর ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ইজ ইকুয়াল টু আমাদের যে মেইন শেয়ার ফোর্স ছিল মাইনাস ওমেগা হইল একক ওজন ডব্লিউ, ছোট হাতের ডব্লিউ, ইনটু ডি। কারণ ক্রিটিক্যাল শেয়ার ফোর্সটা উৎপন্ন হয় বিমের সাপোর্ট থেকে। এটা যদি বিম হয়, সবসময় ক্রিটিক্যাল শেয়ার ফোর্স উৎপন্ন হবে বিমের সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে যে শেয়ার ফোর্সটা উৎপন্ন হয় এটাকে বলা হয় ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। সি বিসিআর ইজ ইকুয়াল টু, এটা হইল ডি, ডি ডিস্টেন্স দূরে উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা দেখছি সমবাহু বিস্তৃত লোড আছে এরকম, তাহলে কি হবে, এখানে শেয়ার ফোর্স হইল বি, আমরা বি পাইছিলাম শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স বি। তাহলে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স থেকে এখানকার শেয়ার ফোর্স যদি বাদ দেই তাহলে এখানকার শেয়ার ফোর্স পাওয়া যাবে। তাহলে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স মাইনাস ওমেগা হলে এখানকার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইনটু ডি ডিস্টেন্স দূরে, তাহলে ডি ডিস্টেন্স দূরে এখানকার শেয়ার ফোর্সটা আমরা পেয়ে যাব। তাহলে এটা বসায় দিলে আমরা সূত্রে এখন মানগুলো বসায় দিলে পাইলাম, এটা পাইলাম আমরা ছোট হাতের বি। এখন মনে আছে আমাদের বিসি দেওয়া ছিল না, তাহলে বিসি নাই, বি অ্যালাউ বলে অনুমোদনযোগ্য শেয়ার ফোর্স, অনুমোদনযোগ্য শেয়ার ফোর্স নাই, কনক্রিটের অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য শেয়ার স্ট্রেস দেওয়া নাই, অনুমোদনযোগ্য কনক্রিটের গ্রহণযোগ্য মানও দেওয়া নাই। তাহলে অনুমোদনযোগ্য শেয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু হলো 1.0
3 root over f prime prime c। এটা মনে রাখতে হবে, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যে v allowable is equal to 1.33 over f prime c। এটা হলো v allowable, v allowable এর সূত্র। f prime c দেওয়া আছে, আমরা এখান থেকে বসায় দিব। এটা একটা মান পাবো, এটা পাইলাম আমরা 19.27 কেজি পার সেন্টিমিটার স্কয়ার অ্যালাউবল শেয়ার স্ট্রেস পাইলাম। এখন কংক্রিটের গ্রহণযোগ্য বা নিরাপদ শেয়ার স্ট্রেস কত, নিরাপদ শেয়ার পীড়ন কত, গ্রহণযোগ্য বা নিরাপদ শেয়ার পীড়ন এর সূত্র হইল BC is equal to 0.292 root over f prime over f prime c। 0.292 root over f prime c হলো BC অনুমোদন নিরাপদ, এটাকে আমরা বলবো গ্রহণযোগ্য BC। কনক্রিট কি পরিমাণ নিতে পারে, কনক্রিট নিতে পারে, তাহলে আমরা এখানে পাইলাম 4.23 কেজি পার সেন্টিমিটার স্কয়ার লোড। কনক্রিট নিতে পারে 4.23 কেজি পার সেন্টিমিটার স্কয়ার শেয়ার পীড়ন, কনক্রিট বহন করতে পারে, তাহলে বহনযোগ্য। এখান থেকে আমি বিবেচনা করব আমার উৎপন্ন হচ্ছে কত, উৎপন্ন হচ্ছে 4.77, তার মানে সে অনুমোদনযোগ্য, বি অ্যালাউ বলে নিরাপদ বড় আছে, আমার অ্যালাউ বল অনুমোদন আছে এতটুকু পর্যন্ত নেওয়া, তাহলে এটাতে সে নিরাপদ আছে। যদি নিরাপদ না থাকতো তাহলে আমাদের বিমের ডেপথ ডি এর মানটা বাড়াইতে। আচ্ছা, আর গ্রহণযোগ্য হচ্ছে 4.23, এটা আছে 4.77, তাইলে কম আছে বেশি আছে, আমাদের এটা কম আছে, কনক্রিট কম নিতে পারে, তাহলে কনক্রিটের চেয়ে কত বেশি আছে সেটা আমরা বের করব, সেটা হলো বি প্রাইম ইজ ইকুয়াল টু বেশি কতটুকু আছে, যার জন্য আমাদেরকে স্টিরাপ ডিজাইন করতে হবে। 4.77 মাইনাস 4.23, তাহলে এখানে আছে, আমি যদি এটাকে বিয়োগ করি আমি পাবো 0.5 এত কেজি পার সেন্টিমিটার স্কয়ারের জন্য, এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার অতিরিক্ত শেয়ার পীড়নের জন্য আমাকে রেইনফোর্সমেন্ট প্রয়োগ করতে হবে। তাইলে আমাদের কতটুকু পর্যন্ত রেইনফোর্সমেন্ট প্রয়োগ করতে হবে, এই স্টেপটা আমরা গত ক্লাসে দেখছিলাম। জাস্ট এখানে সূত্রগত একটু পার্থক্য আছে। গত ক্লাসে আমরা সূত্র দেখছিলাম A is equal to 0.6 L, এই সূত্র দেখছিলাম আমরা গত ক্লাস, কিন্তু এখানে আছে L ভাগ 2, L ভাগ 2 মানে হাফ অফ L, মানে 0.5 L, তার মানে আজকে আমরা দেখতেছি 0.5 L, গত ক্লাসে পাইলাম 0.6 L, ওটা ছিল সেমি কন্টিনিউয়াস, আজকে ফুললি কন্টিনিউয়াস। তার মানে তোমরা লিখবা A is equal to L ভাগ 2 মাইনাস D B প্রাইম ভাগ B। B প্রাইম এই যে এখান থেকে যে মানটা পাইলাম এখানে বসায় দিলাম, আর B হলো এই যে B ছোট হাতের B যেটা, সেটা ছোট হাতের B। তাইলে আমরা এখানে মানটা বসায় দিলে কত দূর পর্যন্ত আমরা স্টিরাপ ব্যবহার করব সেই ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম। এখন এসিআই কোডের একটা সূত্র আছে, এসিআই কোড বলে যে A+2D পর্যন্ত সাপোর্ট থেকে এই দূরত্ব পর্যন্ত তোমাকে স্টিরাপটা ব্যবহার করতে হবে। তার মানে আমি যদি দেখি এটা যদি আমার সাপোর্ট হয়, সাপোর্ট থেকে আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে কত দূর পর্যন্ত, সাপোর্ট থেকে আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে মনে করো এতটুকু পর্যন্ত, এই পর্যন্ত দূরত্ব হইল
এ প্লাস এখান থেকে এই পর্যন্ত আমাকে স্টিরাপটা ব্যবহার করতে হবে। তাহলে এটার মান কত আসে? আমরা এটার মান দেখতেছি 97.50। তাহলে এটার মান হলো 97.50 সেন্টিমিটার। কিন্তু কথা হইলো প্রথম স্টিরাপটা তো সাপোর্টে বসবে না। সাপোর্ট থেকে S/2 দূরত্বে সাপোর্ট থেকে প্রথম স্টিরাপটা বসবে S/2 দূরত্বে। এই দূরত্বটা হবে S/2। S হইল রডের স্পেসিং। স্টিরাপ কত স্পেসিং এ বসবে, তাহলে আমাদেরকে স্টিরাপের স্পেসিংটা আগে বের করতে হবে। প্রথম স্টিরাপটা কত দূরে বসবে, এই স্পেসিংটা আমাকে আগে বের করতে হবে। তাহলে একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের দূরত্ব কত, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, চলে যাই। অর্থাৎ এই একটা স্টিরাপ, এই স্টিরাপ গুলো কত দূর পর পর বসবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? ওকে, সেটা বের করার জন্য আমাদের সূত্র আছে। গত ক্লাসে আমরা যে সূত্রগুলো দেখছিলাম, যে এই একটা সূত্র S = AB FB, একটা সূত্র, একটা সূত্র, একটা সূত্র, এই তিনটা সূত্র আমরা ইউজ করব। তাহলে এই তিনটা সূত্র আমরা ইউজ করব। তাহলে এ বি এফ বি ডিভাইড বাই বি প্রাইম বি। আমার এ বি ছাড়া এফ বি দেওয়া আছে, বি প্রাইম বি আমরা বের করছি, বিও আমার জানা আছে। তাহলে এ বি, এই সূত্রটা গত ক্লাসের মতো। তাহলে এ বিটা আমরা পাবো কিভাবে? এ বিটা আমরা পাবো যদি দেখি, আমাদের একটা স্টিরাপ এইভাবে থাকে, এটা হুক লো থাকে, তাহলে শেয়ারটা বরাবর এই বরাবর কর্তন করে, অর্থাৎ বিমটাকে শেয়ার ফোর্স এই বরাবর কেটে ফেলতে চায়, এটাকে বলে শেয়ার ফোর্স। এই বরাবর একটা বল কাজ করে, যেটাকে বলে শেয়ার ফোর্স। খাড়াভাবে এভাবে কেটে ফেলতে চায়। তাহলে একটা স্টিরাপ যদি খাড়াভাবে এভাবে কেটে ফেলতে চায়, আমরা স্টিরাপের কয়টা এরিয়া পাই? এখানে একটা এরিয়া পাই, এখানে একটা এরিয়া পাই। তাকে দুইটা এরিয়া কেটে তারপরে তাকে প্রবেশ করতে হবে। তাহলে দুইটা এরিয়া ফেল করলেই সে ফেল করবে। তাহলে যার কারণে এ বি ইজ ইকুয়াল টু, আমরা স্টিরাপ হিসেবে ব্যবহার করব 10 মিলিমিটারের ব্যাসের রড ইউ স্টিরাপ হিসেবে ব্যবহার করব। তাহলে 10 মিলিমিটারের ব্যাসের রড ব্যবহার যদি করি, তার ক্ষেত্রফল হবে, দুইটা যেহেতু কাটতেছে, তার ক্ষেত্রফল পাই ডি স্কয়ার ভাগ 4 এত। তাহলে এটা হইলে এ বি। আর এফ বি আমার প্রশ্নে দেওয়া আছে 1265। বি প্রাইম বি একটু আগে পাইলাম আমরা, বি এলো 25, মান বসাই দিলে স্পেসিং এটা পাইলাম 147.1। আরেকটা স্পেসিং এর সূত্র আছে S = D/2, এটা পাইলাম 16.75। আরেকটা স্পেসিং আছে এ বি ডিভাইডেড বাই 0.0015 বি, এটা পাইলাম 41.48। এগুলো আমরা গত ক্লাসে দেখছি। তাইলে মানে হলো ইউজ 10 মিলিমিটার ডায়া স্টিরাপ, সবচেয়ে ছোট যে স্পেসিং সেটা নিতে হবে, 16.67 সেন্টিমিটার ব্যবধানে বসাবো। তাহলে এই স্পেসিংটা আমরা পেয়ে গেলাম। একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপ কত দূর পর পর আমরা বসাবো, সেই দূরত্বটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন কয়টা স্টিরাপ ব্যবহার করব? তাহলে আমাকে এন বাইর করতে হবে, কয়টা স্টিরাপ আমার লাগবে। তাইলে আমরা জানি এখান থেকে টোটাল হইলো 97.5। তাহলে 97.5, কিন্তু প্রথম স্টিরাপটা বসবে S/2 দূরে। তাইলে আমরা এখানে বলবো 97.5 মাইনাস S/2 হইলো 16.75/2, S/2 ডিভাইডেড বাই স্পেসিং।
16.7 তাহলে 16.75 দিয়ে s/2 ভাগ দিলে আমরা nটা পাবো এবং সাথে আমার 1 যোগ করতে হবে +1। এর কারণ আমি যদি দেখি এখানে একটা রড আছে এবং এখানে একটা স্টিরাপ আছে, তাহলে এই দুইটা স্টিরাপের জন্য আমার এখান থেকে s/2 দূরে আমার রডটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে কোনো স্টিরাপ নেই, এখানে স্টিরাপ আছে, এখানে স্টিরাপ আছে। আমরা স্পেসিং দিয়ে যখন আমরা এটা দিয়ে ভাগ দিচ্ছি এই অংশটাকে, তখন আমরা গ্যাপ পাচ্ছি 1 2 3 4টা গ্যাপ আছে, কিন্তু স্টিরাপ কয়টা আছে 1 2 3 4 5, একটা বেশি আছে, যার কারণে আমাদের +1 সূত্রে নিতে হয়। তাহলে আমরা দেখলাম টোটাল আমাদের স্টিরাপ সংখ্যা 8টা হলেই 60টি হলে হয়ে যাচ্ছে। এখন নেক্সট স্টেপ বন্ড ফ্রিডম, এটা আমরা গত ক্লাসে যা দেখছি ঠিক একই রকম, জাস্ট এখানে E0টা একটু দেখো। E0টা হইলো সামেশন, এটা হইলো সামেশন অফ 0 রডের পরিসীমা n পাই d। এখানে আমার মনে আছে যে 5 নম্বর স্টেপে আমরা রডের ক্ষেত্রফল পাইছিলাম 2টা 22 মিলিমিটার এবং দুইটা 22 মিলিমিটার পাইছিলাম আমরা, এবং দুইটা পাইছিলাম 19 মিলিমিটার রড। তাহলে এই দুইটা রডের ক্ষেত্রফল আমাকে যোগ দিতে হবে, দুইটা রডের n পাই d আমাকে যোগ দিতে হবে। তাহলে n হলো দুইটা রড, পাই তো পাই, d হলো রডের ডায়া 22 মিলিমিটার মানে হলো 2.2 সেন্টিমিটার একবার, প্লাস দুইটা রড ইনটু পাই ইনটু 1.9 সেন্টিমিটার করে আমরা সামেশন অফ 0টা পাবো। পেলে আমরা বন্ড পীড়নের সূত্রের এই যে সূত্রটা গত ক্লাসে আমরা শিখলাম, এই সূত্রে আমরা বসাই দেব। বসায় দিলে আমরা পাইলাম 6.02, কিন্তু গত ক্লাসে আমরা দেখছি ইউ অ্যালাউবল আমাদের দেওয়া ছিল, গ্রহণযোগ্য মানটা আমাদের দেওয়া ছিল, কিন্তু আজকে দেওয়া নেই। দেওয়া না থাকলে আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে 3.23 root over prime c root over f prime c divided by বড় হাতের d। বড় হাতের d হলো ম্যাক্সিমাম রডের ডায়া, যে রডটা আমরা ব্যবহার করব তার ম্যাক্সিমাম ডায়া। আমরা এখানে দুইটা রড আছে, আমরা ইউজ করব 22 মিলিমিটার ডায়া। তাহলে 22 মিলিমিটার ডায়া, কারণ 22 মিলিমিটার নিরাপদ হইলে ছোট রডটাও নিরাপদ হবে। তাহলে 3.23 রুট ওভার f প্রাইম সি টা আমরা আগে বসায় দেব, দিয়ে আমরা পাইলাম 21.28। যে এটা আমার যে রডটা আমি ইউজ করব, যে রডটা আমি ইউজ করতেছি, যে ডায়ার রড, এই রডের গায়ে আমার এভাবে রিব থাকে, এটাকে রিব বলে। এই রিব গুলার কারণে সেটা কনক্রিটের সাথে আবদ্ধ অবস্থায় থাকে, বন্ড তৈরি করে। এই বন্ডটা সে কি পরিমাণ তৈরি করে, এটা হইলো ইউ অ্যালাউবল। সে তৈরি করতেছে 21.28, কিন্তু আমার দরকার হইলো 6.02, তার মানে আমার 21.28 সে নিতে পারে, কিন্তু 6.02 হইলেও উৎপন্ন হবে, তাহলে আমি নিরাপদ আছি বন্ড পীড়নে। এই এখন আমাকে ডিটেইলিংটা করতে হবে। ডিটেইলিং করতে হলে আমাকে কিছু জিনিস একটু খেয়াল করতে হবে। যে গত ক্লাসে আমরা যে লং সেকশন ছিল, এটা হলো সেই লং সেকশন। এখন এটার সাথে এটার পার্থক্য তোমরা আর গত ক্লাসের মতো ব্যবহার করলেও হবে, এখানে যেভাবে আছে সেটা করলেও হবে। এখানে তারা করছে যে এইখানে এই বরাবর তারা দুইটা 19 মিলিমিটার ডায়ার রড এখান থেকে এখান পর্যন্ত তারা বিস্তৃত করে দিচ্ছে, এবং দুইটা রড
22 মিলিমিটার ডায়ার তারা এখানে ক্র্যাঙ্ক করে দিল। ক্র্যাঙ্কটা এখান থেকে গিয়ে এখানে আইসা এখানে উঠে গেল। তাহলে ক্র্যাঙ্ক করে দিল দুইটা। এবং আমি যদি দেখি এখানে তারপর তারা করলো কি, এখানে আরো দুইটা আমাকে হ্যাঙ্গার বার ব্যবহার করতে হবে। ঠিক আছে, দুইটা হ্যাঙ্গার বার কত, 16 মিলিমিটার ডায়ার। এবং তারা এখানে তারা এখানে এক্সট্রা টপও ব্যবহার করছে। এগুলোকে আমরা বলি এক্সট্রা টপ। এগুলোকে আমরা বলি এক্সট্রা টপ। তারা এক্সট্রা টপ ব্যবহার করলো দুইটা। তাহলে যে স্যার আমরা এগুলো করবো কিনা, তোমরা ইচ্ছে করলে করতে পারো, বা গত ক্লাসে যেভাবে আমরা আছি ওইটা আঁকলো আমাদের হবে। ডিটেইলিংটা আমাকে দেখাইতে হবে, বুঝাইতে হবে। এখন মেইন জিনিস হলো ক্রস সেকশন। আমি যদি এই বরাবর একটা ক্রস সেকশন নেই, লাল কালারটা নেই, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই বরাবর একটা ক্রস সেকশন নিচ্ছে তারা, যেটা হইলো ওয়াই ওয়াই ক্রস সেকশন। তারা ওয়াই ওয়াই ক্রস সেকশন নিল এবং এই মাঝখান বরাবর এই বরাবর কাটলো, কেটে একটা ক্রস সেকশন নিল যেটা হইলো এক্স এক্স, আর আগেরটা ছিল ওয়াই ওয়াই, এটা হলো ওয়াই ওয়াই সেকশন। এখন এই মাঝখান বরাবর কাটলে আমরা কি পাই? এই জায়গাটাতে আমরা দেখি নিচে দুইটা ক্র্যাঙ্ক বার আছে, দুইটা আবার 19 মিলিমিটার আছে। তাহলে দুইটা ক্র্যাঙ্ক বার ছিল আমার 22 মিলিমিটার, 22, আর দুইটা 19 মিলিমিটার আছে নিচে। উপরে কি দেখতে পাই? উপরে অনলি মাত্র দুইটা 16 মিলিমিটার হ্যাঙ্গার বার আছে, দুইটা 16 মিলিমিটার হ্যাঙ্গার বার আছে উপরে। ঠিক আছে, আর এখানে দুইটা 16 আছে, দুইটা 22 আছে। এখন আমি যদি এই বরাবর কাটি ওয়াই সেকশনে, তাইলে কি দেখা যাবে? এখানে নিচে অনলি মাত্র লাল রোডটা ছিল আবার 19 মিলিমিটারের রোড। তাহলে 19 মিলিমিটারের রোড দুইটা চলে গেল নিচে। আর এই বরাবর উপরের সেকশনে কি পাইতেছি আমি? উপরের সেকশনে দুইটা সবুজ আছে, আবার দুইটা হলুদ আছে, একটা এক্সট্রা টপও আছে, আবার ক্র্যাঙ্ক বারও আছে। তারা এক্সট্রা টপটা দেখায় নাই, তারা দুইটা 16 22 দেখাইলো, দুইটা 16 দেখাইলো। ঠিক আছে, তাহলে এক্সট্রা টপ যেটা ব্যবহার করবা সেটা কিন্তু মেইন রোড টায়ার 22 মিলিমিটার টায়ার ব্যবহার করতে হবে। এখানে তারা দুইটা ব্যবহার করছে, আমার দরকার নাই, এক্সট্রা টপ না দিলেও সমস্যা নেই। এখন ঘটনা হলো আমাকে বিমের এখানে সেকশন দিয়ে দিতে হবে। 40 হইলো তার ডেপথ, আর 25 হইলো তার প্রস্থ, এটা আমাকে দিয়ে দিতে হবে। এবং স্টিরাপ যে আমি ব্যবহার করছি, স্টিরাপ গুলো আমাকে বলে দিতে হবে 10 মিলিমিটার ডায়া মিলিমিটার ডায়া at the rate of কত সেন্টিমিটার, 16 বা 17 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, যেটা আমরা পাইছি। এর চেয়ে কিছুটা কম দিলেও চলবে। 16.75 পাইছি, 16.5 দিলে হবে। 0.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা আমাকে লিখে দিতে হবে। এখন কত হইলো, আমি কোন রডটা কত দূর পর্যন্ত ব্যবহার করব? এই ক্র্যাঙ্ক বারটা নিচ থেকে শুরু হয়ে L/5 পর্যন্ত, এখান থেকে এই দূরত্ব হবে, সাপোর্ট থেকে L/5 হয়ে এখান থেকে উঠে এখানে পরের স্প্যান পর্যন্ত সে বর্ধিত হয়ে যাবে L/4। আর এই সাপোর্ট থেকে L/4 পর্যন্ত যাওয়ার পরে এভাবে আবার ক্র্যাঙ্ক হয়ে নিচে নেমে যাবে, এভাবে আবার চলে যাবে। তাহলে L/4, এখান থেকে এই দূরত্বটা হবে L/, আর এখান থেকে এই দূরত্বটা হবে L/5। এখন স্টিরাপ ব্যবহার করতে হবে। সাপোর্ট থেকে আমরা পাইছিলাম 97.5,
এবং প্রথম স্টিরাপটা বসবে এখান থেকে এস ভাগ সাপোর্ট থেকে এস ভাগ 2 দূরত্ব আমাকে দিয়ে দিতে হবে। এক পাশ দেখাইলে হবে। স্টিরাপ গুলো কতটুকু সেন্টার টু সেন্টার আছে সেটা আমাকে এই পাশে তারা এসে বলে দিচ্ছে। ঠিক আছে, ক্রস সেকশন গুলো দেখাই দিতে হবে এবং এক্সট্রা টপটা আমার দিতে হবে L/4। এল কোনটা? এল হইল এই স্প্যান ধরুন, ক্লিয়ার স্প্যান ভিতর থেকে ভিতর পর্যন্ত। ঠিক আছে, এই কথাগুলোই এখানে বলা আছে। বিমের মধ্য স্প্যানের নিচের সারিতে দুইটা 29 মিলিমিটার, দুইটা 19 মিলিমিটার, দুইটা 22 মিলিমিটার রড থাকবে। উভয় সাপোর্ট থেকে L/5 দূরত্ব হতে দুইটা 22 মিলিমিটার ব্যাসের রড 45 ডিগ্রি কোণে ব্যান্ড করে উপরের দিকে উঠাতে হবে, তাতে ক্র্যাঙ্ক করে দিল, এটাকে ক্র্যাঙ্ক বার বলে। পরবর্তীতে স্প্যানের L/4 দূরত্ব পর্যন্ত পরবর্তী স্প্যানের এই যে এখানে আইনা আবার নিচের দিকে রডের ব্যাসে ক্র্যাঙ্ক করে দিতে হবে, অভ্যন্তরে প্রবেশ করবে। স্টিরাপ ব্যবহারের সুবিধার জন্য দুইটা 16 মিলিমিটার রডের হ্যাঙ্গার বার ব্যবহার করতে হবে উপরে। উপরে যে রডটা ব্যবহার করা হয়, এই যে হলুদ কালিতে যেটা আঁকছিলাম, এটা হলো দুইটা হ্যাঙ্গার বার। এই ছিল গত ক্লাসের সাথে আমাদের বর্তমান ক্লাসের পার্থক্য। এটা ছিল সম্পূর্ণ বা পুরোপুরি অবিচ্ছিন্ন বিম বা ফুললি কন্টিনিউয়াস রেক্টাঙ্গুলার বিম ডিজাইন। গত ক্লাসে আমরা করছিলাম একটি আংশিক অবিচ্ছিন্ন বিম। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।